নমস্কার। আমাদের সেকেন্ড চ্যানেল স্ক্যাটার্ড ব্লগসে সিকিম ব্লগের প্রথম পর্ব দেখে ফেলেছেন তো? আর যদি না দেখে থাকেন, ওই যে নিচের ডেসক্রিপশন বক্সে রয়েছে আমাদের সেকেন্ড চ্যানেল স্ক্যাটার্ড ব্লগসের লিঙ্ক, একবারটি ঘুরেই আসুন না। ও হ্যাঁ, আর ভালো কথা, ব্লগের দ্বিতীয় পর্ব কিন্তু আসছে আজ ঠিক সন্ধ্যে 6টায়। আচ্ছা, এইবার স্ক্যাটার্ড ব্লগস থেকে স্ক্যাটার্ড থটসে আসা যাক। আমাদের আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। আমাদের পুঁচকে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, একটা সপ্তাহ একটু কষ্ট করে ধৈর্য ধরে নাও। আশা করি পরের সপ্তাহে আমাদের সম্বন্ধে মনে আর কোনো অভিযোগ থাকবে না। আজকের গল্পের রচয়িতা সুলেখক অর্জুন ঘোষের কলমে আমাদের শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই শুনে ফেলেছেন হোমিওপ্যাথি ও মুখোমুখি নামের দুটি গল্প। আশা করি সেই দুটি গল্পের মতো আজকের গল্পটিও আপনাদের মনে ধরবে। ও হ্যাঁ, স্ক্যাটার্ড থটসকে সাবস্ক্রাইব করেছেন তো? আর স্ক্যাটার্ড ব্লগসকে এখনো করেননি? বড় দুঃখ পেলাম। যদি আমাদের কাজ ভালো লাগে করেই ফেলুন না। পরপর দুটি ক্লিক তো খালি, একটা সাবস্ক্রাইব বাটনে আর একটা নোটিফিকেশন বাটনে। করবেন তো? আচ্ছা, আর তবে দেরি করব না, শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন অর্জুন ঘোষের যক্ষিণী। বোতলটা হাতে নিয়ে মোমবাতির আলোয় একবার নাড়িয়ে দেখে নেয় অলোক। আরও 3-4 পেগ হয়ে যাবে মনে হচ্ছে। সময় যেন আর কাটছে না। উফ, মনে মনে অলোক বলল, সালা, এই ভূতের বাড়িতে ওই একটা হেপো রুগী আর একটা ওই আধবুড়ি মাগিকে নিয়ে একা একা বসে মাল খেতে কাঁতো ভালো লাগে। কিটকিটা তাও যদি আসতো, তার তো আবার নাকি মাঝরাত না হলে শিফটই শুরু হয় না। আর বাকি সারাদিন ওই আধবুড়ি আয়া মাগি সালা। আস্তে আস্তে 50-60 বছরের পুরনো ইজি চেয়ারটাতে গা এলিয়ে দেয় অলোক। সবই তার পোড়া কপাল। না হলে মোহনগড়ের হালদার বাড়ির একমাত্র উত্তরাধিকারীর, যেখানে কলকাতার দামি বার বা ক্লাবে বসে সিঙ্গেল মল্ট স্কচ বা হুইস্কিতে চুমুক দেওয়ার কথা, সেখানে এই ছেঁড়া ইজি চেয়ারে শুয়ে তাকে সস্তার রাম টানতে টানতে মোমবাতির আলো আর লাখ টাকার স্বপ্ন দেখতে হচ্ছে। তাদের বংশে একসময় সত্যি মুক্ত পুড়িয়ে সেই চুন দিয়ে পান খাওয়ার রেওয়াজ ছিল। তার পূর্বপুরুষেরা বেড়ালের বিয়েতে তখনকার দিনে যে মাপে টাকা ওড়াতেন, আজকের দিনে তা সিকি পেলেও অলোকের মতো 4টে ছেলে লাইফ বলতে চায়। দান ধ্যান, রাস্তা তৈরি, স্কুল বানানো, দোল উৎসবে জলের মতো টাকা উড়িয়েছেন মোহনগড়ের হালদারেরা। খাজনা আদায়ের দিকে ফিরেও চাইতেন না। ছোটলাট আসবেন বলে একবার স্টেশন থেকে পুরো রাস্তাটা খাঁটি গিনির টাকায় ঢেকে দেওয়া হয়েছিল। বংশ পরম্পরায় 7টা গায়ে সবাই শুনে আসছে যে হালদারদের টাকা নাকি 7 পুরুষে উড়িয়ে পুড়িয়ে খেয়েও শেষ করা যাবে না। অথচ জমিদারি রায় তেমন বেশি কিছু নয়, মাত্র তো 4টে মহাল আর এই একটা তহসিল নিয়ে জমিদারি। তাও তাতে আদায়পত্র তেমন বেশি হতো না। কর্মচারীদের বলা ছিল কোনো প্রজার থেকে কোনোভাবেই জোর করে খাজনা আদায় করা যাবে না। তাতেও খাজাঞ্চিখানায় সোনা আর গিনিতে কখনো ভাঁটা পড়েনি। পড়শি জমিদারদের চোখ টাটাতো। একটা মাত্র মহালের ইজারা নেওয়া একটা বংশ কি করে 3-4 পুরুষ ধরে এতটা ফুলে ফেপে উঠতে পারে, কুল কেনারা পেতেন না তারা। অনেকবার তারা নিজেরা লেঠেল ডাকাত পাঠিয়ে তোষাখানা চেঁচে পুচে সাফ করেছেন। কিন্তু আবার 1 মাস যেতে না যেতেই হালদারেরা কোনো একটা উপলক্ষে তার 3 গুণ বেশি খরচ করে ওই জমিদারদেরই নিমন্ত্রণ পাঠিয়েছেন। গিনি আর মোহরে চোখ ঝলসে গেছে নিমন্ত্রণ রক্ষা করতে আসা নায়েব গোমাস্তাদের। শ্যামাচরণ,
ব্যাপারখানা কেমন দেখলে? ওহ, সে কি বলবো হুজুর, সোনার পাত আর গিনির ঝলসানিতে যেন রাতে সূর্যি উঠেছে বোধ হচ্ছে। ঠাকুর দালানের পুরো মেঝেটা পর্যন্ত রূপোর পাতে বাঁধানো। আর টাকা টাকা তো যেন খোলামকুচির মতো উঠছে। সেই বদ্ধ মানবদি ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ গেছে শুনলাম। এলাহি ব্যাপার একেবারে। বড় গিন্নিমা বরকনেকে সোনার খাট পালঙ্ক গড়িয়ে দিয়েছেন। রূপোর থালায় পঞ্চব্যঞ্জন সাজিয়ে 10 সেরি কাতলা মাছের মুড়ো আর ঘন দুধের বাটি নিয়ে 2 তরফের 2 গিন্নি বর আর কনেকে কোলে নিয়ে বসে আছেন। কনেটিও হয়েছে মা লক্ষ্মীর মতো, দুধে আলতা গায়ের রং। কেবল ডান দিকের সামনে থাবার উপর একটু কালো ছোপ আছে বলে মনে হলো। থামো হে থামো। বেড়ালের বিয়েতে গিনি আর সোনার পাত দিয়ে ফুটানি হচ্ছে, আর তুমি আমার কাছে দাঁত বের করে গদগদ হয়ে তার ব্যাখ্যান করছো। বলি, নিজের বাপের বিয়েতেও তো এত খুশি হওনি মনে হচ্ছে। শ্যামাচরণ মাথা নিচু করে। হরেন্দ্রনাথ চৌধুরী গড়গড়ার নলটা কামড়ে ধরে দাঁত চেপে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলেন, রাঘব সর্দারকে ডাক দাও। খানিক্ষণ পরে জমিদারের খাস কামরায় তার লেঠেল সর্দার মাথা নিচু করে মিনমিন করে বলে, মা কালীর দিব্যিকর্তা, কোনো সিন্ধুকে একটার উপর গুঁড়োও ছেড়ে আসেনি। ভেতর বাড়ি, বার বাড়ি, কাছারি বাড়ি সবকটা দেওয়াল নিজে ঠুকে ঠুকে দেখেছি ফাঁপা আছে কিনা। তোষজ্ঞদি এমনকি ভাঁড়ারের জ্বালাগুলো পর্যন্ত খুঁজতে বাকি রাখিনি। চুপ রও বেয়াদব। তাহলে 1 মাসের মধ্যে বেড়ালের বিয়েতে এত সোনা রূপো গিনি আসে কি করে ওই শালিয়ানা 1800 টাকার আয়ের জমিদারিতে? চোখে কি ঠুলি বেঁধে খুঁজেছিলি হতবাগা উল্লুক? আমার কথা বিশ্বাস না হলে সিংহরায় বাবুদের বিশু সর্দার কিংবা দত্তবাবুদের নয়ন বা কালাচাঁদকেও শুধোতে পারেন কর্তা। তারাও তো ছিল আমার সঙ্গে। আবার মুখে মুখে তক্ক। দূর হয়ে যা আমার সামনে থেকে। তোদের দ্বারা কিচ্ছু হবে না। কৃষ্ণগঞ্জের বিহারীকে খবর পাঠা, তারপর দেখি ওই সোনা রূপোর গুমর কতদিন থাকে। যে আজ্ঞে হুজুর। ঘর থেকে বেরিয়ে মনে মনে হাসে রাঘব। আবার বৃথা চেষ্টা। সে বুঝে গেছে 1000 বার ডাকাতি করলেও কোনো মানুষ এই হালদার বাড়ির ধনসম্পত্তি 1 কণাও কমাতে পারবে না। ছোটবেলা থেকেই অলোক শুনে আসছে তাদের বংশে লক্ষ্মী অচলা। তবে তার জন্য প্রত্যেক প্রজন্মে একজন 25 বছরের কম বয়সী পুরুষকে অবিবাহিত থেকে মায়ের সাধনায় জীবন উৎসর্গ করতে হয়। তাতে পরিতুষ্ট হলে দেবী সেই প্রজন্মকে অতুল বৈভবে ভরিয়ে দেন, যার কাছে স্বয়ং কুবেরের বিত্ত নগণ্য বলে মনে হয়। এমনকি এইসব জাগতিক ধনদৌলত ছাড়াও সেই পুরুষ এক অপার্থিব সুখের অধিকারী হন যা দেবতাদেরও দুষ্প্রাপ্য। তবে এই সাধনা সবার জন্য নয়। দৈব অনুগ্রহ পেতে হলে অনেক জাগতিক কামনা, বাসনা, মোহ, মায়া ত্যাগ করতে হয় এবং এই ধনের সিংহভাগ জনসেবায় খরচ করতে হয়। হালদারেরা এই বিধি মেনে চলতেন। সেকালের সামাজিক ঠাটবাট বজায় রাখতে আর কিছু পরশ্রীকাতর লোকের সাথে পাল্লা দিতে যেটুকু দরকার তার থেকে বেশি কখনো হয়ে গেলেও মোটামুটিভাবে বেশিরভাগ টাকাই সৎ কাজেই লাগাতেন। সুরা, বাইজি, রেস ইত্যাদি বড় লোকের বাঁধা অভ্যাসগুলি থেকে তারা দূরেই থাকতেন। তবে আধুনিক প্রজন্মে চরিত্র এবং ধন উভয় গৌরবই লুপ্ত হতে হতে তলানিতে এসে ঠেকেছে। অলোকের প্রপিতামহ রাধা শঙ্কর হালদারের সময় থেকেই তাদের বংশের পড়তি শুরু হয়। তিনি এবং তার ভাই সুধা শঙ্কর কলসির জল ঢেলে খাওয়ার কৌশলটা ভালোই জানতেন, কিন্তু শূন্য কলসিতে আবার জল ভরার গুপ্ত বিদ্যাটি জানতেন না। বলা হয়ে থাকে যে তার অত্যাধিক চরিত্র স্খলন এবং আরও নানা কুকর্মের ফলে কুলদেবী কুপিতা হন এবং হালদার বংশকে ত্যাগ করেন। তবে অলোক এসব গালগল্পে বিশ্বাস করে না। সে নিজেই তো ফর্সা, লম্বা, চওড়া, হ্যান্ডসাম, নায়কোচিত চেহারা বলা যায়।
এই চেহারাটুকু ছাড়া আর কোনো সদ্গুণী বংশের পায়নি সে। নারী এবং সুরা তার এই 24 বছরের জীবনের অনেকখানি জুড়ে আছে, আর সেগুলোকে ঠিকঠাক বজায় রাখতে গেলে তার এখন অনেক টাকা দরকার। সেই জন্যই তো কলকাতা থেকে এত দূরে এই ধ্যারে গোবিন্দপুর অজপাড়া গাঁয়ে এসে বুড়ো জ্যাঠার সেবা করতে হচ্ছে। তাও তো নিজের জ্যাঠা না, অলোকের বাবার খুড়তুতো বা কিরকম যেন এক তুতো ভাই হন এই রমাশঙ্কর হালদার। এই বিশাল বাড়িতে ওই অশীতিপর বৃদ্ধ এখন হালদার বংশের একমাত্র জীবিত প্রাণী। আর এখন কয়েক মাস আছে এই অলোক হালদার। তবে এটা যেন কেউ না ভেবে বসে যে জ্যাঠার প্রতি কর্তব্যবোধ বা ভিটের টানে অলোক এখানে এসে পড়ে আছে। হালদারদের কলসির তলানি 2-1 আঁচলা জল যে এখনো পুরোপুরি শুকায়নি, তার চিহ্ন এই বাড়িতেই সে দেখেছে। আরও অনেকের মতো সেও বিশ্বাস করে যে সেই সম্পত্তির সন্ধান বুড়ো ঠিকই জানে। তার মরার পর তো হালদারদের এই বিপুল সম্পত্তি কিংবদন্তি হয়েই লোকের মুখে মুখে থেকে যাবে। তার আগে ভালোবেসে তার 2-1টা সুলুক সন্ধান কি তার আদরের ভাইবোকে দিয়ে যাবেন না রমাশঙ্কর বাবু? আর ভালোবেসে যদি নাও দেন, তাহলেও খবর বের করার অন্য উপায় অলোকের জানা আছে। আর থাকার মধ্যে তো আছে সর্বক্ষণের সঙ্গী ওই শুকনো আধবুড়ি আয়া চারু। তবে অলোক আসার পর থেকে রাতে আরেকটি কম বয়সী আয়াকে রাখা হয়েছে, কেতকী। ওফ, এই কণ্টক গ্রামে ওই রকম আয়া খুব ভাগ্য করেই পাওয়া যায়। এই ফাঁকা নির্বান্ধব বিশাল বাড়িতে অলোকের রাত জেগে অপেক্ষা করা সার্থক হয় তার জন্য। ঈষৎ কটা সরু কোমর আর এক ঢাল পিঠ ছাপানো চুলের ওই মোহময়ী নারী যে কোনো পুরুষকেই নিজের বশ করে রাখতে পারে খুব সহজে। কেতকী আসে রাত 10টার পর, আবার ভোরের আলো ফোটার আগেই বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু অনেকবার জিজ্ঞেস করেও অলোক এখনো জানতে পারেনি ও কোথা থেকে আসে আর যাই বা কোথায়। তবে অলোক কিন্তু ভেবেই রেখেছে যে একবার খালি দাও মারার অপেক্ষা, তারপর ও কেতকীকে সঙ্গে নিয়েই যাবে, জীবনটা উপভোগ করার জন্য, ব্রহ্মচর্য পালনের জন্য তো নয়। আর অলোকও জ্যাঠা রমাশঙ্করের মতো নয় যে নারী সংসর্গে তার কোনো ছুঁত মার্গ আছে। সে মনে মনে বলে, সালা শুকনো টিকটিকি, সারা জীবন ব্যাচেলার থেকে দান ধ্যান আর সমাজসেবা করে বেড়ালি, এবার এই মরণকালে ওই আগলে রাখা যক্ষের ধনের হদিশটা অন্তত বলে দিয়ে নিজের ভাইপোর বিহিতটা করে দিয়ে যেত দেখি বাপু। ওং হ্রিং মহাযক্ষিণী প্রদত্রায় নমঃ। ওং হ্রিং ধনদে দেবী কুড়ু কুড়ু ফট স্বাহা। ধুনির আলোর সামনে শ্মশানকালীর 3 হাত লম্বা মূর্তিটা যেন আরো ভয়ঙ্কর লাগছে। লোলো জিহবা মেলে মা মুন্ডমালিনী যেন হাসছেন। নদীর পার থেকে রাত্রি 3য় প্রহরের শেয়ালে সমবেত কোলাহল একবার বুকে কাঁপন ধরিয়ে আবার শব্দহীনতায় ডুবে গেল। জবা ফুলের মতো লাল দুটো চোখ মেলে স্থির দৃষ্টিতে আগুনে আহুতি দিয়ে গম্ভীর স্বরে মন্ত্র আউড়ে চলেছেন রুদ্রশঙ্কর হালদার। 108 অমাবস্যার এই যজ্ঞ আজ পূর্ণাহুতি পাবে। যক্ষিণীকে বসে রাখার সিদ্ধি লাভ করবেন তিনি, আর অনন্তকালের মতো তার বংশের আজ্ঞাবাহিনী হয়ে বন্দী হয়ে থাকবে এই যক্ষিণী। এই মন্ত্র তিনি দিয়ে যাবেন তার ছেলেকে, আবার সে দিয়ে যাবে তাঁর ছেলেকে। এইভাবে পুরুষানুক্রমে চলতে থাকবে এই সিদ্ধি। তবে এই জিনিসকে রক্ষা করা খুব একটা সহজ কাজ নয়। প্রত্যেক পুরুষে একজন 25 অনূর্ধ্ব সদস্যকে আজীবন সংযমে থেকে এই সিদ্ধি রক্ষা করতে হবে। পাহরকালেই সব শেষ। তান্ত্রিক গুরু সাবধান করে দিয়েছিলেন, সামান্য কোনো চ্যুতি ঘটলেই যক্ষিণী তার মূল্য নেবে বংশের কোনো এক সদস্যের জীবন নিয়ে। যজ্ঞ শেষ হলো।
অন্ধকার রাতে নদীর বুক থেকে নুপুর পায়ে একটা কার যেন উঠে আসার শব্দ শোনা যাচ্ছে। রুদ্রশঙ্কর অনুভব করতে পারছেন হাওয়াটা যেন এক নাম না জানা বুনো ফুলের গন্ধে ভারী হয়ে উঠেছে। নুপুরের শব্দটা উঠে এসে মন্দিরের চাতালে থামল। রুদ্রশঙ্কর একাগ্র মনে মন্ত্র জপ করে চলেছেন। মন্দিরের দরজা দিয়ে ভিতরে ঢুকল সে। সারা শরীরে যৌবন উপছে পড়ছে। পিঠ ছাপিয়ে নেমেছে এক ঢাল কালো চুল। সুন্দরী বললে কিছুই বলা হয় না, তবে তার রূপ যে জাগতিক নয় সেটা বুঝতে দুবার তাকাতে হয় না। নিরাবরণ, কিন্তু নিরাভরণ নয়। খাঁটি সোনার গয়নাগুলো আগুনের মতোই ঝলসে উঠছে। এক পা করে এগিয়ে এসে রুদ্রশঙ্করের কোলে বসল সেই নগ্নিকা। এক হাত দিয়ে গলা বেষ্টন করল তার। যজ্ঞের আগুনের দিকে দৃষ্টি নিবদ্ধ সাধকের। তিনি জানেন পরীক্ষার এই তো সবে শুরু। বড় কঠিন আর বিপজ্জনক এ পরীক্ষা। অমাবস্যার কালো অন্ধকারে নদীর তীর এক তীব্র অমানসিক নারীকণ্ঠের হাসিতে বিদীর্ণ হল। একে অমাবস্যার রাত, তাই আবার কারেন্ট নেই। সন্ধ্যায় ঝড় বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে। নদী থেকে আসা স্যাঁতস্যাঁতে জলো হাওয়ায় মাঝে মাঝে কাঁটা যেন শিরশিরিয়ে উঠছে। অলোক একবার উঁকি মেরে রমাশঙ্করের ঘরটা দেখে নেয়। মোমবাতির আলোটা পুরো ঘরটাকে দৃশ্যমান করতে পারেনি। বিশাল ঘরে আলো আঁধারির মধ্যে একটা পালঙ্কে রমাশঙ্কর শুয়ে আছেন। মাথার কাছে ওই আধবুড়ো আয়াটা বসে একদৃষ্টে সেদিকে তাকিয়ে রয়েছে। ওহ, সারাদিন এই মাগিটা যেন বুড়োর সাথে চিপকে থাকে, মনে মনে ভাবে অলোক। এদিকে নাকি আবার বুড়ো জিতেন্দ্রিয় ছিল। সালা আজ বাদে কাল চিতায় উঠবে, এখনো ছোকছোকানি কমল না। তবে হ্যাঁ, বুড়োকে যত্ন আত্মি করে খুবই। অলোক ভাবে মালটা এখনো যে টিকে আছে তা ওই সেবার জোরেই। তবে বেশি দিন আর ওকে টিকিয়ে রাখা যাবে না। রাত্রে যতবারই ওই ঘরে ঢুকেছে ততবারই কিরকম একটা অস্বস্তি হয় অলোকের। সেটা মৃত্যু পথযাত্রী রোগীর ঘর বলেও হতে পারে। আজকেও সেই অনুভূতিটাই হলো, কিন্তু একটু যেন বেশি। আজকে আরেকবার চেষ্টা করে দেখবে চাপ দিয়ে যদি বুড়োর কাছ থেকে কিছু বের করা যায়। এদিকে আবার কেতকীর আসার সময়ও হয়ে গেল। হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় নেশাটা একটু জমেছে। সেটা এই বুড়োর ঘরে নষ্ট করলে তো চলবে না। বিছানার পাশে গিয়ে দাঁড়ায় অলোক, আর এটাকে বলে, চারুওয়ালা, এই একটু বাইরে যাও তো। জ্যাঠামশাইয়ের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, বাইরে যাও। চুপচাপ উঠে যায় চারু। অলোক খাটের ধারে একটা চেয়ার নিয়ে বসে রমাশঙ্করকে ঠেলা দিয়ে ডাকে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, শুনছেন? মুখ থেকে ভক করে মদের গন্ধ বেরোয়। ঘৃণায় মুখ কুঁচকন বৃদ্ধ। তুমি আমার ঘরে কেন? আরে, অসুস্থ মানুষটা সারাদিন একা একা পড়ে থাকেন, ভাইবো হয়ে একটা খোঁজ নেব না? নিজের বাবা হলেও তো করতাম নাকি? থাক, খোঁজ নিয়ে আর উদ্ধার করতে হবে না। যা করছিলে তাই করো, গিয়ে যাও। এই চারুওয়ালা আপনার দেখাশোনা ঠিকঠাক করছে তো? আগে ওই করে এসেছে, শেষ দিন অবধি ওই দেখবে। না মানে, ওনারও তো বয়স হচ্ছে। যদি বলেন তো ওই রাতের হায়াটা শিফটটা বাড়িয়ে সন্ধ্যে থেকে করে দিই। হ্যাঁ, কোনো দরকার নেই। চারুবালা ছাড়া আমার যত্ন আর কেউ করতে পারবে না। না, তা পারবে কেন? সালা বুড়ো ভাম, মনে মনে বলে অলোক। তারপর একটু চুপ করে থেকে
গলাটা ঝেড়ে বলে, বলছিলাম কি জেঠু, ওই আমার কথাটা একটু ভেবে দেখলেন? এই টাকা কড়িগুলো তো একটু গুছিয়ে রাখা দরকার। আমি তো আর সারা জীবন এখানে থাকতে পারবো না। উইল টুইল না করলে মানে আপনার পরে বংশের ছেলে বলে একটা দায়িত্ব থেকেই যায় কি না, সেই জন্যই। মানে নইলে আমার আর কি বলুন। 1 টাকা না করিও তুমি পাবে না। এ সম্পত্তি দৈবী ধন, এ উত্তরাধিকার সূত্রে অর্জন করতে হয়, বড় কঠিন পরীক্ষা দিয়ে। তা আমিও তো এই বংশেরই উত্তরাকার না কি যেন একটা বললেন, ওই তাই তো হলাম নাকি? আমার দাদু আর আপনার বাবা তো মায়ের পেটের ভাই ছিলেন, আর পরীক্ষাও 7 ক্লাস অবধি দিয়েই এসেছি। দূর হ কুলাঙ্গার! রাগে ভাঙা গলায় চিৎকার করে হাঁপাতে থাকেন রমাশঙ্কর। অলোকের মাথাটা একটু একটু করে গরম হতে থাকে। এই টাকা পয়সাগুলো কোথায় আছে বলে দাও না মাইরি। মরলে তো সেই বাড়িটা প্রমোটারের হাতে যাবে। হ্যাঁ, তখন ওরা দেওয়াল ভাঙাভাঙি করতে গিয়ে কিছু পেয়ে গেলে তো আবার মুশকিল। সেটা আমার কোন কাজে লাগবে শুনি? হ্যাঁ, উত্তেজনা ভুলে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যান রমাশঙ্কর। হালদার বংশের ছেলে, এতটা অধঃপতন! তারপর কোনো রকমে থেমে থেমে বলেন, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন এখানে আসার চেষ্টা করবে না। দপ করে জ্বলে ওঠে অলোকের চোখ দুটো, তরল আগুন ছড়াচ্ছে শিরায়। গলা তুলে জড়ানো গলায় চেঁচিয়ে ওঠে সে, কেন রে শালা বুড়ো ভাম? হ্যাঁ, আমি গেলে ফাঁকা বাড়িতে ওই বুড়ি মাগিকে নিয়ে লটর পটর করতে সুবিধা হয় না? আর টাকাগুলোও তো ওরই গব্বে চালিয়ে। বিছানায় পড়ে থাকা আসক্ত রুগ্ন দেহটাকে জোর ধাক্কা দেয় অলোক। ব্যথায় কুঁকিয়ে ওঠেন বৃদ্ধ। বিছানার উপর উঠে বসে রমাশঙ্করকে 2 কাঁধ ধরে ঝাঁকাতে থাকে অলোক। বুড়ো হয়ে মরতে চললো, এখন টাকার মায়া দেখানো হচ্ছে? হ্যাঁ, আর নিজের ভাইপোকে হাতে তুলে দেওয়ার বেলা কিচ্ছু নেই। হ্যাঁ, আর কি বললি তখন? উত্তরাধিকার? আমি ছাড়া এই বংশের উত্তরাধিকার কে আছে এখন? হ্যাঁ, জানলা দিয়ে আসা এক ঝলক ঠান্ডা হাওয়ায় মোমবাতির শিখাটা কেঁপে ওঠে। ঘরের আসবাবগুলোর ছায়া দেওয়ালে যেন জীবন্ত হয়ে কাঁপতে থাকে। ঘোলাটে চোখে এক অদ্ভুত দৃষ্টিতে অলোককে দেখতে থাকেন রমাশঙ্কর। সেই দৃষ্টিতে হঠাৎ কিরকম ঘাবড়ে গিয়ে তাকে ছেড়ে উঠে দাঁড়ায় অলোক। সে হয়তো চলেই আসত, কিন্তু তাকে অবাক করে কঙ্কালের মতো সরু আঙুল দিয়ে তার কবজি চেপে ধরেন রমাশঙ্কর। ভাঙা হিসিসে গলায় বলেন, দাঁড়াও, তোমার উত্তরাধিকার চাই না, সম্পত্তির উত্তরাধিকার দিচ্ছি তোমায়, কিন্তু তাকে ঠিকভাবে রক্ষা করতে পারবে তো? অলোক একটু ঘাবড়ে গিয়ে মাথা নাড়ে। তোমার বয়স কত যেন? 24। ঠিক আছে, আমার বালিশের নিচে একটা চাবি আছে, সেটা বার করো। অলোক কথা মতো বালিশের নিচে হাত চালিয়ে ভারী লোহার কাজ করা একটি চাবি সত্যিই পায়। এবারে আমার মাথার কাছে দেওয়াল থেকে ওই ছবিটাকে নামাও। রমাশঙ্করের মাথার কাছেই একটা বিশাল বাঁধানো অয়েল পেন্টিং ঝুলছিল। অলোক ছোটবেলায় শুনেছে যে এই ছবি নাকি তাদের পূর্বপুরুষ রুদ্রশঙ্কর হালদারের। তার সময় থেকেই বংশের বারবারন্ত। তবে একটু আশ্চর্যের যে সেকালের প্রথা মতো রুদ্রশঙ্করের ছবিতে চোগা চাপকান আর পাঞ্জাবি নাগরা নেই, বরং কালো পোশাক পরা তিলক কাটা একটা ছবি, যেমন অনেকটা তান্ত্রিকদের দেখতে হয় আর কি। যাকে সেদিকে মাথা না ঘামালেও চলবে। আপাতত সে দেখতে পাচ্ছে উল্টো দিকে একটা লোহার সিন্দুক দেওয়ালে বসানো। ও, তবে এই গল্প, অলোক ভাবে। আলিবাবার রত্নগুহা এতদিন চোখের সামনেই ছিল, আর অলোক চারিদিকে খুঁজে মরছে। রমাশঙ্কর বলেন, চাবি ঘুরিয়ে সিন্দুকটাকে খোলো, তারপর কাঁটার নম্বর মেলাও। 7, 2, 9, 9, 1, 3।
পাল্লা খুলে প্রথমে চমকে ওঠে অলোক। সিন্ধুকে কিছু দেখতে পায় না সে। তারপর চোখ সয়ে গেলে বুঝতে পারে যে আন্দাজ 1 ফুট উঁচু লাল কাপড়ে জড়ানো মূর্তি জাতীয় কিছু একটা রাখা আছে। রমাশঙ্করের কথা মতো সেটা এনে তার হাতে দেয় অলোক। বারবার চোখ চালিয়েও দ্বিতীয় কিছুর অস্তিত্ব দেখতে পায় না সে। রমাশঙ্কর লাল কাপড়টি খোলেন, আর তখনই মোমবাতির আলোয় একটি নারী মূর্তির অবয়ব ঝলমল করে ওঠে। একটা সোনার মেয়ের মূর্তি। উত্তেজনায় অলোকের বুকটা ধড়াস করে ওঠে। খাঁটি সোনা চিনতে তার ভুল হয় না। অন্তত 2 কেজি নিরেট সোনা। তাড়াতাড়ি হাত বাড়িয়ে নিতে যায় সে, কিন্তু রমাশঙ্কর হাত সরিয়ে নেন। তারপর মূর্তির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন, যেন অনেকটা নিজের মনেই বলতে থাকেন, আমাদের এই ধন যক্ষিণীর বরে পাওয়া। আমাদের ঊর্ধ্বতন নবম পুরুষ ধনদা যক্ষিণীর আহ্বান করে তাকে বশ করেন। তবে থেকেই ইনি এই বংশে বাঁধা। প্রত্যেক প্রজন্মে একজন করে পুরুষ এই যক্ষিণীর আহ্বান করে তা সাধনা করেন। কিন্তু মনে রেখো, খুব সাবধানে সংযমে থেকে 25-এর কম বয়সী পুরুষকেই এই সাধনা করতে হয়। নারী ও সুরা সম্পূর্ণ বর্জ্য। এসব হচ্ছে আগুন নিয়ে খেলা। একটু ভুল হলেই সর্বনাশ। যক্ষিণী সাধকের আয়ু হরণ করেন। এদের খাদ্য পুরুষের যৌবন। অলোক হাত বাড়িয়ে খপ করে পুতুলটাকে চেপে ধরে, কিন্তু রমাশঙ্কর হাত ছাড়েন না। তিনি ঘর ঘরে স্বরে বলতে থাকেন, আমি শ্রী রমাশঙ্কর হালদার, পিতা শ্রী সুধাশঙ্কর হালদার, পিতামহ শ্রী গোপীশঙ্কর হালদার, অদ্য মাঘ মাসের অমাবস্যা তিথিতে অগ্নি পিতৃপুরুষ ও নারায়ণ সাক্ষী রাখিয়া আমার বংশের একমাত্র উত্তরাধিকার আমার পিতার সহোদর ভ্রাতা শ্রী সুধীর হালদারের অনূর্ধ্ব 25ক্রম অবিবাহিত পুত্র শ্রী অলোক হালদারকে যক্ষিণী সিদ্ধি মন্ত্র প্রদান করিতেছি। ওং হ্রিং মহাযক্ষিণী প্রদাত্রায় নমঃ। ওং হ্রিং ক্লিং দেবী ধনদে আগচ্ছতি স্বাহা। ওং হ্রিং ক্লিং ধন কুরু কুরু ফট স্বাহা। মোমবাতির শিখাটা প্রচণ্ড জোরে কাঁপতে কাঁপতে নিভে যায়। অলোক পুতুলটা প্রায় ছিনিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। অন্ধকার ঘর থেকে বৃদ্ধের শ্বাসের শব্দ শোনা যায়। হঠাৎ করে একটা বুনো ফুলের গন্ধে বাড়িটা ভরে ওঠে, আর রাতের অন্ধকার কাঁপিয়ে কোথায় যেন একপাল শেয়াল ডেকে ওঠে। সোনার মূর্তিটা হাতে নিয়ে মোমবাতির আলোয় ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল অলোক। না, বেশ ভারীই আছে। 2.5 থেকে 3 কেজি তো হবেই। খাঁটি নিরেট সোনা, কোনো ভেজাল নেই, ফাঁপাও নয়। কিন্তু তবুও যেন কোথাও একটা খটকা লাগছে অলোকের। বুড়োর মাথার কাছে সিন্ধুকে আর কিচ্ছু ছিল না। তাহলে বাকি মালগুলো কোথায়? মূর্তিটাই বা এরকম অদ্ভুত ধরনের কেন? অনেকেই সোনার ঠাকুর দেবতার বিগ্রহ গড়ায় বলে শুনেছে অলোক, কিন্তু তা বলে সোনার ন্যাংটো মেয়ে ছেলের মূর্তি, তার কোমরে আবার একটা ঘড়া না কলসি কি একটা। আগেকার দিনে রাজা রাজরাগুলো একটা যন্তর মাল ছিল। কে জানে কি খেয়ালে গড়িয়েছে। আজকালকার আর্টিস্টরা যেরকম মেয়েগুলোকে ন্যাংটো করে ছবি টবি আঁকে, সেই রকম আর কি। দেখতে দেখতে 24টা বছরের যৌবন জন্ম নিয়ে ওঠে তার। বুড়োর কাছে নিশ্চয় আরও এরকম মাল আছে। আস্তে আস্তে বার করতে হবে, আর তার জন্য আপাতত এখানেই ঘাঁটি গেড়ে বসে থাকতে হবে। বুড়োকে চটালে চলবে না। না, মালের ঘরে একটু বাড়াবাড়ি করে ফেলা হয়ে গেছে আজ। অবশ্য ওটা না করলে এই মালটাও বেরোতো না। বাবা, অলোক ভাবে চাপ দিলে জ্যাঠাও বাপ বলে। এখন একটু তেল মেরে আসতে হবে। বলছি, রাতে নার্সের তো আজ দেরি হবে আসতে। চারুকে রাতেও আপনার কাছে থাকতে বলবো জ্যাঠামশাই?
গলায় মধু ঢেলে জিজ্ঞেস করে অলোক। ঘর ঘরে গলায় রমাশঙ্করের আওয়াজ শোনা যায়। তাকে আর আমার কোনো প্রয়োজন নেই। নেই তো নেই, আমার কি, মরসালা অন্ধকারে পড়ে। কেতকিকে আজকে ছাড়া যাবে না, এত বড় ঘটনাটা সেলিব্রেট করতে হবে তো। মনে মনে বলে অলোক। রাত গভীর হওয়ার সাথে সাথে ঠান্ডাটা বাড়ছে। এতবার করে আজকে শিয়াল ডাকছে কেন? একটু অবাক হয় অলোক। ঠান্ডা রাত, রক্তে সুরা আর সুটকেসে 2.5 কেজি সোনার মূর্তি। খালি এখন কেতকি আসলেই 16 কলা পূর্ণ। ভাবতে ভাবতেই সিঁড়িতে নুপুরের আওয়াজ শোনা যায়। অলোকের ঘরের দরজায় এসে দাঁড়ায় এক মোহময়ী। মোমবাতির আলোয় দরজার ফ্রেমে তাকে দেখে চমকে যায় সে। ওহ, আজকে আর কত চমক আছে তোমার জন্য মিস্টার অলোক হালদার। নিজেকে বলে অলোক। কেতকি আজ তো পুরো মাত করে দিয়েছে। খোলা চুল, ঠোঁট দুটো লিপস্টিকে লাল, আর আদুর গায়ে একটা শাড়ি জড়ানো। উদ্ধত শরীরটা অনেকটাই অনাবৃত। গায়ে বেশ কয়েকটা গয়না, অবশ্যই ইমিটেশন। ঠোঁটে আমন্ত্রণের হাসি, আর চোখের চাহনিতে তো শিবেরও আসন টলবে। তাড়াতাড়ি তাকে ঘরে টেনে নিয়ে দরজা বন্ধ করে অলোক। মদ আর সোনার মোহে তার চোখে নেশা লাগে। ওহ ডার্লিং, এসো এসো, মনে মনে তো তোমাকেই ডাকছিলাম। কি সেজেছ গো, যা লাগছে না, পুরো রানী রানী। তুমি এত করে ডাকলে আমি কি না এসে পারি? তুমি তো আমার রাজা। আরে রাজা হওয়ার রাস্তা তো পেয়েই গেছি। বুড়োর কাছ থেকে আজ যা এক পিস বাগিয়েছি না, আসলি চিজ একেবারে। এরকম আর কটা বেরোলে রাজা কেন, বাদশাহ হওয়া ঠেকায় কি। আর তখন তোমাকে আসল সোনার গয়নায় ভরিয়ে দেব। তুমি আমার সোনার গয়নায় ভরিয়ে দেবে? হ্যাঁ। অন্ধকারে খিলখিলিয়ে হেসে ওঠে রমণী। তীব্র আশ্লেষে তার শরীর জড়িয়ে ধরতে গিয়েও চমকে ওঠে অলোক। অলোক একটা মন্দিরে বসে আছে। তার সামনে অনেক সোনার উপগিনি স্তূপাকার হয়ে পড়ে। তার সামনে এক নারী হাতের ঘড়া থেকে মাটিতে আরও সোনার গিনি ঢেলে চলেছে। তার নিরাবরণ সারা শরীরে সোনার অলংকার। প্রদীপের আগুনে সোনার গিনি চোখ ঝলসে দিচ্ছে অলোকের। কোথা থেকে কে জানে খুব কম কমে গলায় কেউ একটা মন্ত্র বলে চলেছে। মেয়েটার মুখটা খুব চেনা চেনা মনে হয় অলোকের। মুখ তুলে দেখতে যায় সে, আর তখনই হঠাৎ একটা তীব্র মেয়েলি চিৎকার আর ক্ষণক্ষণে হাসিতে ঘুম থেকে চমকে জেগে ওঠে অলোক। কি অদ্ভুত স্বপ্ন রে বাবা! কে যেন একটা খুব জোরে চেঁচিয়ে উঠল না? নাকি অলোক সেটাও স্বপ্নেই শুনেছে? ঠিক বুঝতে পারে না। মাথাটা দু একবার ঝাঁকিয়ে নেয় সে। বুড়োটা সেই কি সব যক্ষিণী পক্ষিণী বলে আর ওই অং বং মন্ত্র পড়ে মাথাটাই বিগড়ে দিয়েছে একদম। সেই বুনো ফুলের ঝাঁঝালো গন্ধটা আবার নাকে ধাক্কা মারে। খালি গায়ে ভিজে ঠান্ডা হাওয়া লেগে শিরশির করে ওঠে অলোকের। গায়ে জামা দিয়ে মোমবাতিটা জ্বালায় সে, আর তখনই চোখে পড়ে পাশে বিছানা শূন্য। কেতকি আবার কোথায় গেল? বুড়োর ঘরে নাকি? কিন্তু শাড়িটা তো এখানেই পরে। তবে কি আর কোনো পোশাক সঙ্গে এনেছিল? তাই হবে নিশ্চয়। ওই পোশাকে যৌবনের সেবা করা যায়, জড়ার নয়। একবার উঠে গিয়ে রমাশঙ্করের ঘরে উঁকি দেয় অলোক। না, সেখানে কেতকী বা চারুবালা কেউই নেই। ঘর অন্ধকার।
এমনকি রমাশঙ্করের হাঁপ টানা শব্দও আসছে না। বুড়ো কি তবে টেসে গেল নাকি রে সালা? অলোকের মাথা কেমন গুলিয়ে যায়। তারপর হঠাৎ কি মনে হতে দৌড়ে নিজের ঘরে ঢোকে সে, সুটকেস খোলে, আর তখনই যেন মাথায় বাজ ভেঙে পড়ে তার। নেই, নেই, সোনার পুতুলটা নেই। এখানেই তো রেখেছিল সে। সুটকেসটা খাটে তুলে পাগলের মতো হাতড়ায় সে, আবার সুটকেস নামিয়ে খাট বিছানা লন্ড ভন্ড করে। রাগে মাথার চুল ছিঁড়তে চায়। কেন 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 শয়তান মেয়ে মানুষটাকে বলতে গেল? ওহ, কি বোকামিটাই না করেছে সে। সুটকেসটাও একদিন ওর সামনে খুলেছিল, চাবি কোথায় থাকে তাও নিশ্চয় মাগি দেখে রেখেছিল। অলোক ঘুমোতেই চাবি দিয়ে সুটকেস খুলে মাল নিয়ে পাখি হাওয়া। খ্যাপা মোষের মতো রমাশঙ্করের ঘরে ঢোকে সে। তার শরীর ঠান্ডা, নিষ্পন্দ। বোঝাই যায় অনেকক্ষণ আগেই তিনি ইহলোকের মায়া ত্যাগ করেছেন। এবার কি হবে? অলোকের মাথা কাজ করে না, পাগলের মতো সারা ঘর তছনছ করে সে। না, নেই, নেই, আর কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই, সব শেষ। সারা বাড়ি খুঁজে দেখবে, কিন্তু এই অন্ধকারে তাই বা কিভাবে সম্ভব? তাহলে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে অলোক। কিন্তু হঠাৎ কি মনে হতে আবার লাফিয়ে দাঁড়ায় সে। চারুবালার ঘরের দিকে দৌড়য় এবার। বড় তাড়াহুড়ো করে ফেলল অলোক। ঠান্ডা মাথায় আর একটু খুঁজলেই তার পক্ষে ঘরের কোণে অন্ধকারে একটা উপুর হয়ে থাকা মেয়ের মৃতদেহ আবিষ্কার করা মোটেই কঠিন হতো না। সেই মেয়ে সেবিকা ছিল না কোনোদিনই। ধনী বৃদ্ধ বৃদ্ধাদের বাড়িতে ঢুকে তাদের অবিশ্বাসের সুযোগ নিয়ে সর্বস্ব হাতানোই ছিল তার পেশা। এবারের টার্গেট যদিও একটু অন্যরকম, তবে তাতে তার সমস্যা নেই। সে তো তার হাতের মুঠোয় ঢুকেই বসে আছে, বরং তাকে দিয়ে অনেক বেশি সহজে তার কাজ হাসিল হবে। অলোক ঘুমোতেই সে তার পাশ থেকে উঠে আসে। খুব সহজেই আন্দাজ করেছিল সে অলোক যে চিজের কথা বলছে তা তার বাক্সেই থাকবে। চাবি কোথায় আছে তাও সে জানত, কিন্তু চাবি খুলে সোনার মূর্তি বার করার পরেই যা ঘটে তাতে প্রচণ্ড ভয়ে চিৎকার করে সেটা হাত থেকে ফেলে ছিটকে সরে যায় সে। সপাটে ধাক্কা খায় দেওয়ালের কোণে, আর দ্বিতীয়বার চিৎকারটা করার আগেই হৃদস্পন্দন জবাব দেয় তার। এদিকে নিচে চারুবালার ঘরে ঝড়ের মতো ঢোকে অলোক। তার ঘরের জানলাটা নদীর দিকে মুখ করা। চারু এত রাতে জানলার গড়ার ধরে নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। গায়ে একটা কালো শাল জড়ানো, ঘরে একটা লণ্ঠন জ্বলছে। ঘরের বাতাস সেই বুনো ফুলের গন্ধে ভারী। মহিলা একটু অদ্ভুত ধরনের যেন। এর আগে এই মহিলার সাথে অলোকের তেমন কথাবার্তাই হয়নি। সত্যি বলতে একে পারতপক্ষে কথা বলতেই শোনেনি সে। কিন্তু এখন এত ভাবার সময় নেই। অলোক তরবর করে বলে ওঠে, চারুবালা, আমার সর্বনাশ হয়েছে। এই জ্যাঠামশাই আমাকে একটা সোনার মূর্তি দিয়েছিলেন বংশের উত্তরাধিকারী হিসাবে। ওই কেতকী শয়তান আমার সুটকেস ভেঙে সেটা চুরি করে যেটুকে খুন করে পালিয়েছে। ওই আমি যখন ঘুমাচ্ছিলাম। ও কোথায় থাকে তুমি জানো? চারুবালা তেমনি ঠায় দাঁড়িয়ে থাকে। অলোক তার দিকে কয়েক পা এগিয়ে এসে বলে, বলো না, ও কোথায় থাকে তুমি জানো? একবার হাতে পেলে আমি ওকে খুন করে ফাঁসি যাব। সে নিশ্চুপ। আবারও কোনো উত্তর না পেয়ে চেঁচিয়ে ওঠে অলোক, এই শালি বুড়ি, কথা কানে যাচ্ছে না? তার শাল ধরে টান মারে অলোক। তারপরেই প্রচণ্ড বিস্ময়ে থম মেরে যায় সে। কোথায় চারুবালা? এক অনিন্দ সুন্দরী যুবতী নারী তার দিকে ঘুরে তাকায়। পিঠে এক ঢাল কোমর ছাপানো চুল, নিরাবরণ শরীরে খাঁটি সোনার গয়নাগুলো আগুনের মতো ঝকমক করছে। কোমরে একটা সোনার কলসি, অবিকল সেই মূর্তিটার মতো। তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে।
তারপর সে এক মোহিনী পদক্ষেপে এগিয়ে আসে অলোক হালদারের দিকে। পায়ের নুপুরগুলো ঝমঝম করে আওয়াজ তোলে। অলোকের পায়ের কাছে ঝরে পড়তে থাকে সোনা, গিনি আর অন্যান্য মহামূল্যবান রত্ন। বিস্ফারিত চোখে বজ্রাহতের মতো স্থাণু হয়ে দাঁড়িয়ে থাকে মোহনগড়ের হালদার বংশের উত্তরাধিকার। হালদার বাড়ির 350 বছরের পুরনো ভিত কাঁপিয়ে দেয় এক অমানসিক নারী কণ্ঠের খিলখিল হাসি। তার সাথে তালে তাল মিলিয়ে নদীর পার থেকে ভেসে আসা প্রহর শেয়ালের ডাক আর ঠান্ডা ঝোড়ো হাওয়ার সাথে নাম না জানা সেই বুনো ফুলের চেনা গন্ধটা দেওয়াল আর কড়িবর্গায় পাক খেতে থাকে, খেতেই থাকে। ভগ্নপ্রায় রাজবাড়ির সামনে এসে একটু হতাশই হয় রাহুল। এই ভূতের বাড়িতে আবার কি যখের ধন থাকবে কে জানে বাবা। মাথায় ভেঙে না পড়লেই রক্ষা। 2-3 বার কড়া নাড়ার পর একজন প্রৌঢ়া স্ত্রীলোক এসে দরজা খুলে দেয়। রাহুল বলে ওঠে, নমস্কার, আমি রাহুল হালদার, কলকাতা থেকে আসছি। এই বাড়িরই ছেলে আমি। অলোক হালদার আমার জ্ঞাতি কাকা হন সম্পর্কে। আসুন, উনি উপরেই আছেন। আপনাকে তো ঠিক। আমি চারুবালা, ওনার দেখাশোনা করি। কতদিন আছেন? উনি অসুস্থ হওয়ার সময় থেকেই? তার অনেক আগে থেকে। হালদারদের বাঁধা লোক আমি। বাড়ির ভেতরটা বেশ ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে। একটা অচেনা বুনো ফুলের গন্ধ মেশা স্যাঁতস্যাঁতে হাওয়া হঠাৎ রাহুলের নাকে এসে ঝাপটা মারে। শেষ হলো আমাদের আজকের গল্প অর্জুন ঘোষের যক্ষিণী। গল্পের সূত্রধার ও হরেন্দ্রনাথ চৌধুরীর ভূমিকায় সৌভিক। পর্ব পরিচালনা, শব্দগ্রহণ, গল্পপাঠ এবং শ্যামাচরণ ও রাঘব সর্দারের চরিত্রে অর্ণব, অলোকের চরিত্রে অর্ঘ্যদীপ, রমাশঙ্করের চরিত্রে মানব, কেতকীর চরিত্রে অস্মিতা, চারুবালার চরিত্রে উষসী, রাহুলের চরিত্রে সুমঞ্জয় ও প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানা পাবেন নিচের ডিসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসছি আমরা। টিল দেন, প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড। নমস্কার।